ইশিকা, তুই আমাকে রিপ্লাই দিচ্ছিস না কেন এতক্ষণ? হ্যাঁ মৌলাজা, যেন তুই বসেছিলিস আমার জন্য। আগে হ্যাঁ বসেছিলাম। কেন, কি হয়েছেটা কি? আবার কোন নতুন ব্যাটাকে ধরেছিস শুনি? মরণ, আমি ব্যাটা ধরি নাই। আমি কি খালি ব্যাটা ধরি নাকি? ব্যাটা আমারে ধরছে। ব্যাস, সে গেছে। সেই ব্যাটা জীবনে শনি নেমে এসে। কি বললি তুই? তুই কি? তুই তো সাক্ষাৎ অমঙ্গল একটা তুই। এই মুখ সামলে মহুয়া, নইলে কিন্তু আমি তোর চুল ছিঁড়ে দেব। মুখ সামলে ইশিকা, আমি বলে দিলাম মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। কি ভাবছেন এতক্ষণ কি করছি আমরা? কিছুই না, আমরা তো এরকমই ঝগড়া করি, মানে রোজ রোজ করি না, কিন্তু মানে ওই ভূষণ্ডির মাঠে ওই গল্পটাই আমাদের ভূত হয়ে ঝগড়া করতে হয়েছে, তাই এখন আমরা ক্যারেক্টার থেকে বেরোতে পারিনি, বুঝলেন? ঝগড়াটা পুরোটা ডিটেলসে শুনতে চান? বেশ, ঝটপট শুনে নিন রাজশেখর বসুর লেখা ভূষণ্ডির মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাখা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তাহার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটো মজবুত গরম, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত। কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বসে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মেনিমুখো প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাহিরে এই রূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্র দোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছিল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে ক্ষোভে কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরের দিন ভোর 6টার ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শেয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল। হে মা কালী, মাগিকে ওলা উঠায় টেনে নাও মা। হে মা কালী, মাগিকে ওলা উঠায় টেনে নাও মা। আমি জোড়া পাটায় নৈবেদ্য দেব, আজ যে বরদাস্ত হয় না। একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার বাঁধতে পারি। মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা, দোহাই। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আধশের দই এবং ওই আধশের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধেবেলা বিডন স্ট্রিটের হোটেল দি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফল কিছুই হইল না। 8 ঘন্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল। পেনেটির আড়পাড় কোন্নগর, সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট আর চাপদানির চটকল ছাড়াইয়া আরো 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহু দূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও আবার মাটির ঢিপি।
মাঝে মাঝে আশাওড়া, ঘেঁটু, বুনো, ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তাল গাছ সোজা হইয়া উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেল গাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল। আচ্ছা, যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। দেখুন, মানুষ মরিলে ভূত হয়, ইহা আমরা সকলেই শুনিয়াছি। কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কি রূপে? প্রকৃত তথ্য এই যে নাস্তিকদের আত্মা নাই। তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন, তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতকগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূত অবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। এই দেখুন, আবার বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারেন না। যাহার সিয়ান্স দেখিয়াছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কিরকম কঠিন কাজ। হিন্দুর জন্য আবার অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা আবার পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে, আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা কিন্তু একটা মস্ত সুবিধা। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেহ কেহ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেহ বা 10-20 বৎসর পরে, কেহ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গ ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবারও সুবিধা আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারে মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দেই কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বধ হোক, নিত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তাহা হারে হারে অনুভব করিতেছে। একবার ভাবিল, ধরক না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হইল, লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখিতে হইল। ফাল্গুন মাসের শেষ বেলা গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণী হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়েছেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষুণ্ডির মাঠ ভরিয়া গিয়েছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট ফট করিয়া ফাটিয়া গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুবড়ে পোকা ভরর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদ গদ স্বরে মাঝে মাঝে কা কা করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলিয়া টিটকিরি দিয়ে উঠল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণ সম্ভব ঠিক হয় সমস্বরে রি 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 করিয়া উঠিল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নাই, কিন্তু মরিল
স্বভাব যাইবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধড়াক ধড়াক করিতে লাগিল। মনে পড়িল ভূষণ্ডির মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যেবেলা পলো হাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাত মস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তুড়েছে এবং সামনের দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা লম্বা পা ফেলিয়া হাতের হাড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায়। তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাচ করিয়া ওঠে। অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারের ক্ষীরি বামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াক ঝাড় দিতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ঠিক করিয়া হাসিয়াই সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। উফ, কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং, আহা, যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া একটা গান ধরিল। আহা শ্রী রাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে একটা শব্দ উঠিল। अरे बजुआ के बहनिया बगलू के बिटिया, बजुआ के बहनिया बगलू के बिटिया, केकरा से शादिया हो केकरा से हो 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 हो। শিবু তো চমকাইয়া উঠিয়া ডাকিল। এই তাল গাছে কে রে? সেখানেতে উত্তর আসিল, करिया पिरेत बा। কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাকলাসের মতো একটা জীবাত্মা সড়াক করিয়া তাল গাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। বলিল, गोर लागी धर्मदेव जी। জিতা রহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? छिलिम बा। তামাকই নেই তো ছিলিম, জোয়ার কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং কিছুক্ষণের মধ্যেই বৈদ্যবাটির বাজার হইতে তামাক, টিকা আর কলিকা আনিয়া আগুন ধরিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলকে বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরেত যে ইতিহাস বলিল তার সারমর্ম হলো এই: তাহার বাড়ি ছিল ছাপড়া জেলা। দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মুংরি, অত্যন্ত মুখরা ও বদমেজাজি, বনিবনাও কখনো হইত না। একদিন প্রতিবেশী ভজু আর ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ 30 বৎসরের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংড়ি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহ করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পদও পায়। কিছুদিন পূর্বে এটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপি কলে উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হইয়া প্রেত রূপে এই তাল গাছে বিরাজ করিতেছে।
শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পীরেতকে দিবার উপক্রম করিতেছিল, এমন সময় মাটির ভেতর হইতে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসিল। ভায়া, বলছি কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল তাহা হইতে খানকত ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল। স্থূল খর্বদেহ, থেলো হুকার খোলের উপর একজোড়া পাকা গোপ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুমটি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে আবার তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন, ব্রাহ্মণ, দণ্ডবোধ হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোঁতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি নয়, 200-500। সব বন্ধকি তৌসুক দাদা, ইস্টাম্বার কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। অবদার, ওইদিকে নজরটি দিও না, হাতে হাত করা পড়বে। শিবুর মেঘদূত একটু আদ্রু জানা ছিল, সসম্ভ্রমে তাই জিজ্ঞাসা করিল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিরে বিয়ে করছে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন হলো মারা গেছে। তা তুমি তার নাম জানলে কি সে? হে, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? আমি তাও মানে বলে করে আর কি, ওই 3-20 বছর তো আছি। কত এলো কত গেল। আরে তুই তো সেদিন এলে, হ্যাঁ, কাঠ পিঁমড়ে তাড়িয়ে 3 বার হোঁচটকে গাছে উঠলে, সব দেখেছি। হ্যাঁ, তোমার গানের শখ আছে না? হ্যাঁ, তাই তো, বেশ বেশ। যদি কালো আতি শিখতে চাও তবে আমার কাছে এসো, বুঝলে, আমার সাগরে ধও। এখন আওয়াজটা একটু খনা হয়ে গেছে, তবে মরা হাতি কিন্তু লাখ টাকা। মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? হ্যাঁ, বিলক্ষণ। আমার নাম হচ্ছে নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কাস্ত, নিবাস রিসরে, আল শাকিন, এই পাঁজার মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসরে, স্তক ভদ্রেশ্বর। জর্জ টি সাহেবের নাম শুনেছ তো? হ্যাঁ, ওই হুগলির কালেক্টর। ভারী ভালোবাসতো আমাকে, বুঝলে তো। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই পুরো ছেড়ে দিয়েছিল। এই নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি রব ছুটত। মশাইয়ের পরিবারের দিকে যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সব সুখ কি আর কপালে সয় দাদা? ঘর সংসার সবই ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। কি মশাই বলবো, আমি হলুম গিয়ে নাদু মল্লিক কোম্পানির ফৌজদারি নিজামত আদালত, যার মুঠোর মধ্যে আমার পিঠে কিনা এক ঘা চেলা কাঠ কষিয়ে একদম এখানে মনে পড়লে ব্যথা করে। তারপরেই পালালো বাপের বাড়ি, 324 ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়লুম না। কিন্তু যাবে কোথায়? আমার নামও নাদু মল্লিক, গুরু আছেন, ধর্ম আছেন। 47-এর সনে মোড়কে মাগি ফৌত হলো। সংসার ধর্মে আর মন বসলো না, বুঝলে তো। এই জর্জ টি সাহেব বিলেতে গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা করলুম। তারপরে পরমাই ফুরুলে এই হেদা আড্ডা ফেলেছি। ছেলে পুলে হয়নি, তাতে খুব একটা দুঃখ নেই দাদা। আমি রোজগার করব, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে ওয়ারিশ হবে, সেটা সইতো না। আমি তোফা আছি, নিজের বিষয় নিজে আকলাই, গঙ্গার পাড়ে যাই, হাওয়া খাই, বমি করি, চলে আসি। যাকে আমার কথা তো সব শুনলে তুমি, তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাসের সমস্তটা বিবৃত করিল, কারিয়া পীড়িতের পরিচয়ও দিল। যক্ষ বলিলেন,
সব স্যাঙাতেরই একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই, তার চেয়ে বরং একটু গাও না, আসো বাজনা করি। পোকপাচটা নেই, তেমন জুত হবে না। আচ্ছা ঠিক আছে, পেট চাপড়ি ঠেকা দিয়ে দেবো। টন টন করছে বাবা, ছাতু ঘর একটু এঁটেল আর কি, মানে মাটি চটকে এই মধ্যিকারে থাবড়েতে তো ঠিক আছে। এই চৌতাল বোঝো? হ্যাঁ, 6 মাত্রা 4 তাল 2 ফাঁক। বলি শোনো, দাদা ধিন্দা কর্তা কে, গিন্নি ঘা দেন কর্তা কে, ধরে তারা করে খিটখিটে কথা কয়, ধুট্টা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন গা কত গুম গুম দিতে থাকে, টুটি টিপে ছুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না। নগণ্য নির্ধন কর্তা গাধা ধা করে উপরে এলো সোম, দিন তারে কেটে গদি ঘেনে ধা। এই ধা ফসকালে এই সব মাটি, বুঝে তো, গলাটা ধরে আসছে। এই খট্টাবুত, আরেকটা ছিলিম সাজ দেখি। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু সে এখনো কথা বলে নাই, ঘোমটাও খোলে নাই, তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্রই শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আটা দিয়া পৈতা মাজিল, ফণি মনসার বুরুজ দিয়া চুল আচড়ালো, টিকিতে একটি পাকা তেলা কুচা বাঁধিল, ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাশ ঘেটু ফুল, বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ারের ঐকতান আরম্ভ হইতেই সে ক্ষীরি বামনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিব মন্ত্র পাঠের উদ্যোগী করিয়া উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সভায় বলিল, তুমি নেত্য? কি মনে করেছিলি? মরে গিয়ে আমার কবল থেকে রক্ষা পাবে, পেটনি শাকচুনির পিছে পিছে ঘুরবে, বড় মজা না? এলে কি করে ওলা উঠায় নাকি? ওলা ওটা 70-এর রক। কেন, গড়ে কি কেরোসিন ছিল না নাকি? তাই চেহারাটা ফর্সা বানা দেখাচ্ছে, পোড় খেলে সোনার জলুস বাড়ে, ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়িল। বাইরে ও কিসের গোলযোগ, যেন একপাল শকুনি গৃধিনী ঝুটোপুটি কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়ার আগড়া ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। মোলা যা, আমার স্বামী তোকে কেন দেব না? হ্যাঁ মর বুড়ি, ও যে তোর নাতির বয়সী। কি আমার কোনে বউগা? দূর মেচো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। দূর গোবরচন্ডী, আমি যে 3 জন্ম আগেকার বউ। মার চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগি মিনসেকে নিয়ে উদাও হোক। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল, আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। ওরে ও, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটাকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একটা নৃত্যকালীতে রক্ষা নাই, তাহার উপর পূর্বতন 2 জন্মেরও আরো 2 পত্নী হাজির। ভগবান! শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্ট মন্ত্র জপিতে লাগিল। নৃত্যকালী রাগে ফলিতে লাগিল। কি এলেন আমার, মারবো এখানে, শালা তুই চুলের মুঠি আজকে আমি টেনে নেবো। শালা নিকি চুকি কোথা কার, এদিকে আয়, এদিকে আয়, তুই আজকে আমি তোকে মেরেই ফেলবো। তুই আমার বোন নিয়েছিস, শালার বাচ্চা, তুই আমার বোন নিয়েছিস, আমার বিশ্বাস কর, তুই আমার বোন নিয়েছিস। আমার তো দেখে ভয় লাগছে। বাবা
এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ধনী শুনছ কি বা আগমনে, ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাসবনে। ধনী শুনছ কি বা আগমনে, ওটা যে খ্যাক শিয়ালি, ওটা যে খ্যাক শিয়ালি, দিও না কোলে কালি। রাত বিরেতে শ্যাল কুকুরে ছুট পেঁচার ডাক শুনে, ওটা যে খ্যাক শিয়ালি, দিও না কোলে কালি। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভাইয়া এখানে কি হচ্ছে কি, এত গোল কিসের? কারিয়া পীরে হাঁকিল। ए बरम पिचास, अरे दरवाजा तो खोल। শিবুর সাড়া নাই। প্রচন্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কারিয়া পীরে তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল। मरे जो जवान हैया और भी थोड़ा हैया, पर्वत तोरी हैया, चले इंजिन हैया, फटे बैल ठैया, खबरदार हाफिज। মরমর করিয়া ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে বিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন, এ কি গিনি এখানে এই সকালে সঙ্গে সঙ্গে বিমোদত্তিটা দেখছি। ছি 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 ছি, লজ্জারে করে মাথা খেয়েছে। ছি। ডাকিনী ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল। কারিয়া পীরে বলিল, हत्तरी की मोंगरे, अरे तहर शर्म नहीं बा। তারপর যে ব্যাপার হইল তাহা মনে করিল কলমের কালি শুকাইয়া যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালী 3 জন্মের 3 স্বামী। এই ডবল ত্রাউ স্পর্শ যোগে ভূষুণ্ডির মাঠে যুগপথ জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি বেশি উপদেবতা যে যেখানে ছিল সবাই তামাশা দেখিতে আসিল। স্পুক, স্পিকি, লোম, গর্লে প্রভৃতি গোফ কামানো বিলিতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফরিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করিল। চিং, চ্যাং, ফ্যাচাং ইত্যাদি মাকন্দে চীনে ভূত ডিগবাজি খাইতে লাগিল। রাম 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 রাম, জয় হরিজি চণ্ডী, আজ্ঞা করো মা। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছরবান্দা, ন্যায্য গণ্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি, আপনারা সবাই সকলে মিলে একটা বিলি ব্যবস্থা করিয়া দিই, বুঝলেন? যদি এই ভূতের সংসার ছাড়খাড় না হয়ে যায় আর কোন রকম নীতি বিগর্হিত বিদকুটে ব্যাপার না ঘটে এমনটা চান, তাহলে একটা বিলি ব্যবস্থা করে দিন। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলুন। চাঁদা তুলে গয়ায় পিণ্ডি দেওয়ার চেষ্টা করুন, যাহাতে এই বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে। ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনছিলেন রাজশেখর বসুর লেখা ভূষণ্ডির মাঠে। গল্পটি কেমন লাগলো সেটি জানান এবং ভালো লাগলে গল্পটিকে শেয়ার করুন। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে। নমস্কার।